गुड मर्निंग माई डियर स्टूडेंट। আমরা আবারও শুরু করছি ছাত্র বইয়ের এমসিকিউ সমাধানের আরেকটি পার্ট। আজকে আমাদের স্মৃতিবিজ্ঞান স্ট্যাটিক্স এর পার্ট 2। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের আমাদের প্রথম কোশ্চেন নম্বর 10, 10 নম্বর কোশ্চেন। অনেকগুলি বস্তু কণাকে কেন্দ্রবিন্দু থেকে বিভিন্ন দিকে আর দূরত্বে রাখা হলো। কেন্দ্রবিন্দু থেকে বস্তুকণার সমষ্টির ভরকেন্দ্রের দূরত্ব কি হবে? অনেকগুলি বস্তুকণাকে কেন্দ্রবিন্দু থেকে বিভিন্ন দিকে আর দূরত্বে, তাদের দূরত্বটা কি আর হচ্ছে সমান। তো এটাকে আমরা কোশ্চেন নম্বর 10, এটাকে আমরা একটা বৃত্তের সঙ্গে কল্পনা করতে পারি। যে ধরলাম এটা কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু থেকে আর দূরত্বের একটা বৃত্ত কল্পনা করে নিলাম। এই বৃত্তের বিভিন্ন অবস্থানে অনেকগুলি বস্তুকণাকে রাখা হয়েছে যাদের ভর দেওয়া হয়নি, ভর কম বেশি হতে পারে। এই দূরত্বটা হলো আর। তাহলে আমরা ধরলাম এখানে একটা বস্তুকে রাখা হয়েছে, এখানে একটা বস্তুকে রাখা হয়েছে m1, এখানে একটা বস্তুকে রাখা হয়েছে m2, এখানে একটা বস্তুকে রাখা হয়েছে m3, এবং এখানে একটা বস্তুকে রাখা হয়েছে m4, এখানে একটা বস্তুকে রাখা হয়েছে যেটা m5, এখানে একটা বস্তুকে রাখা হয়েছে m6, এখানে একটা বস্তুকে রাখা হয়েছে সেটা m7, এখানে একটা বস্তুকে রাখা হয়েছে m8। এরকম করে অনেকগুলো বস্তু কেন্দ্রবিন্দু থেকে আর দূরত্বে রাখা হয়েছে। কেন্দ্রবিন্দু থেকে বস্তুকণার ভরকেন্দ্রের দূরত্ব, এই কেন্দ্রবিন্দু থেকে বস্তুকণার ভরকেন্দ্রের দূরত্ব কি হবে তা আমাদের নির্ণয় করতে হবে। তো যে কোনো দুটি বস্তুকণার কথা যদি আমরা বিবেচনা করি, যে কোনো দুটি বস্তুকণার ভরকেন্দ্র, যে কোনো দুটি বস্তুকণার ভরকেন্দ্র নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখো যে m1 ও m2 ভরের বস্তুকণার কথা আমরা যদি ভাবি, তাহলে এই ক্ষেত্রে দুটি কন্ডিশন হতে পারে। এক নম্বর কি, যদি m1 = m2 হয়, অর্থাৎ দুটো বস্তুর ভর সমান হয়, তাহলে কি হবে, তাহলে এদের ভরকেন্দ্র হবে মধ্যবিন্দুতে, তাই না? এদের ভরকেন্দ্র হবে মধ্যবিন্দুতে। আর যদি এদের ভর সমান না হয়, m1 not = m2 হয়, তাহলে কি হবে, কোনো একটা বস্তুর ভর বেশি, ধরে নিলাম m1 > m2। এই ক্ষেত্রে এদের ভরকেন্দ্র কোন দিকে সরে আসবে, m1 বস্তুর দিকে সরে আসবে। এবার এটা ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত আসতে পারে, যদি m1 > m2 হয়, তাহলে এই ভরকেন্দ্রটা ধীরে ধীরে যত এর ভর বাড়বে এই দিকে সরে যেতে থাকবে। ম্যাক্সিমাম কিন্তু এই অবস্থান পর্যন্তই যেতে পারে, অর্থাৎ কেন্দ্র থেকে এর ম্যাক্সিমাম দূরত্ব কত হতে পারে, আর হতে পারে, আরের বেশি হতে পারে না, আরের কম হতে পারে কিন্তু আরের বেশি হতে পারে না। তাহলে এই সমস্ত বস্তু সংস্থার কথা বিবেচনা করলেও আমরা দেখতে পাবো যে ভর কেন্দ্র কিন্তু কখনো এই বৃত্তের বাইরে যেতে পারে না, বৃত্তের মধ্যেই থাকবে। তাহলে কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্রবিন্দু থেকে বস্তুকণার ভরকেন্দ্রের দূরত্ব হবে কি হবে, দূরত্ব হবে আর এর সমান হতে পারে ও বা আর এর কম হতে পারে। তো এক্ষেত্রে অপশান বি, 10-এর অপশান বি, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, m1 ও m2 ভর বিশিষ্ট দুটি বস্তু পরস্পর থেকে আর দূরত্বে আছে, বস্তু দুটির ভরকেন্দ্র m1 থেকে কত দূরত্বে হবে। এরকম অঙ্ক আমরা আগেও করেছি। দেখো কোশ্চেন নম্বর 11, m1 ও m2 দুটো বস্তুর ভর ধরে নিলাম m1 ও m2, এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে ক্যাপিটাল আর, এবং আমাদের বের করতে বলছে m1 বস্তু থেকে ভরকেন্দ্র কত হবে, m1 বস্তু থেকে। তাহলে m1 বস্তু থেকে যখন বের করতে হবে, তখন এই বস্তুর যে স্থানাঙ্ক সেটা হবে 0,0। এখান থেকেই আমাদের গণনাটা শুরু হবে, এবং এই m2 বস্তুর স্থানাঙ্ক হবে এই আর, ওয়াই কোঅর্ডিনেট নেই, তাহলে r,0, এটা x1 y1, এটা x2 y2। এবার আমরা জানি যে সরল রৈখিক পথে অবস্থিত দুটি বস্তুকণার জন্য ভরকেন্দ্র
ভরকেন্দ্র এই M1 বস্তু থেকে যদি এর দূরত্ব x হয় তাহলে x ইজিক্যাল টু কী হয়, x ইজিক্যাল টু হয় M1 x1 প্লাস M2 x2 বাই M1 প্লাস M2। এবার আমরা এই মানগুলো বসাবো। M1 কত, M1 তো M1 থাকলো, আর x1 হয়ে গেল 0 প্লাস M2 x2 কত, x2 হয়ে গেল আর, তারপরে M1 প্লাস M2 এটা হয়ে গেল 0, তাহলে আমরা কি পাচ্ছি M2 আর বাই M1 প্লাস M2, তাই না? তাহলে এটা আমাদের কোন অপশানের সঙ্গে ম্যাচ করছে, M2 আর বাই M1 প্লাস M2, এটাও অপশান বি। তাহলে 11 নম্বর হয়ে গেল, 11 নম্বরের অপশান বি। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কামান থেকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে নিক্ষিপ্ত গোলা মাঝপথে বিস্ফোরিত হলো, বিস্ফোরণের পর টুকরোগুলির ভরকেন্দ্রের গতি হবে অক্ষত গোলাটির অধিবৃত্তাকার পথের উপর বিস্ফোরণের বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর অক্ষত গোলাটি যে অধিবৃত্তাকার পথে চলছিল সেই পথ বরাবর খাড়া নিচের দিকে না অনুভূমিক দিকে। ঠিক আছে, তাহলে একটা কামান থেকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে গোলা ছোড়া হয়েছিল। আচ্ছা, আমরা একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে নিই। এবার এইখান থেকে থিটা কোণ করে, এই কোণটা হচ্ছে থিটা, এই থিটা কোণ করে একটা কামান থেকে গুলি ছোড়া হলো। তাহলে এখান থেকে যদি থিটা কোণ করে গুলি ছোড়া হয় তাহলে সেই গুলিটি কী হবে, অধিবৃত্তাকার পথে এক্স অক্ষ বরাবর কোনো বিন্দুতে মিলিত হবে, তাই না? এবার আমরা ধরে নিলাম যে যাত্রাপথের কোনো এক বিন্দুতে এই কণাটা বিস্ফোরিত হলো, এইখানে এসে কণাটা বিস্ফোরিত হলো এবং বিস্ফোরণের পর এর দুটো টুকরা, একটা এদিকে এবং একটা এই দিকে গতিশীল হলো। ঠিক আছে, এটা হলো M1 কোণা, এটা হলো M2 কোণা। এবার এরা যাত্রাপথের বিভিন্ন বিন্দুতে, এই বিন্দুটা ধরলাম এ, এই বিন্দুটা ধরলাম বি, এই বিন্দুটা ধরলাম সি, এই বিন্দুটা ধরলাম ডি। তাহলে সি আর ডি এই দুটো বিন্দুতে যদি আমি এদের ভরকেন্দ্র নির্ণয় করার চেষ্টা করি তাহলে দেখা যাবে এর যে ভরকেন্দ্র হবে এটা হবে কিন্তু এই অক্ষ বরাবর এইখানে। তারপরে সি আর ডি বিন্দুতে যদি আমরা ভরকেন্দ্র নির্ণয় করার চেষ্টা করি, এই বিন্দুর ভরকেন্দ্র হবে কিন্তু এইখানে, এটা এক্স এটা ওয়াই নাম দিলাম। ঠিক আছে, এরকম অঙ্ক আমরা আগেও কিন্তু একবার করেছিলাম। তো এটা হচ্ছে আমরা এখানে কি লিখতে পারি, যদি কামান থেকে গোলা থিটা কোণে গোলা অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছোড়া হয় তবে গোলাটি অধিবৃত্তাকার পথে এক্স অক্ষের উপর কোনো বিন্দুতে আপতিত হবে। এটা একটা হচ্ছে প্রাসের গতির মতো অধিবৃত্তাকার পথে, এখান থেকে যদি একে থিটা কোণে ছোড়া হয় তাহলে এক্স অক্ষের উপর কোনো বিন্দুতে মিলিত হবে, কিন্তু যাত্রাপথের কোনো বিন্দুতে যদি সেটা বিস্ফোরিত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যাত্রাপথের কোনো বিন্দুতে যদি এটা বিস্ফোরিত হয়ে যায়, কোণটা প্রাথমিক ধরলাম যে এটা ভি গতিবেগে গতিশীল ছিল, পরবর্তীকালে এদের ভরকেন্দ্রেও একই বেগে একই রেখা বরাবর গতিশীল হবে, কারণ বিস্ফোরণের ফলে যে বলের দ্বারা এরা পরস্পর থেকে বিপরীত দিকে বা অন্য দিকে এগিয়ে চলেছে সেটা কিন্তু এদের ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল, এটা বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না। আমরা জানি ভরকেন্দ্রের ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী যদি বাইরে থেকে বস্তুতে বল প্রযুক্ত না হয় তাহলে ভরকেন্দ্রের ভরবেগের কোনো পরিবর্তন ঘটবে না, সেটা যে পথে ছিল সেই পথেই চলবে। ঠিক আছে, তাহলে এই ভরকেন্দ্রের গতিবেগ কী হবে, ভরকেন্দ্রের গতিবেগও হবে অধিবৃত্তাকার। তাহলে আমরা লিখতে পারি যে ভরকেন্দ্রের টুকরোগুলির অতএব টুকরোগুলির ভর কেন্দ্রের গতিও হবে অধিবৃত্তাকার। এক্ষেত্রে কোন অপশান ঠিক, অপশান বি, 12 নম্বরেরও অপশান বি। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটা চিত্র দেওয়া আছে, চিত্রে প্রদর্শিত একটি বর্গাকার পাত্রের ও একটি বৃত্তাকার পাত্রের উপাদানের ঘনত্ব সমান হলে ওই বস্তু সমষ্টির ভরকেন্দ্রের অবস্থান কী হয়, বর্গাকার পাত্রের ভিতর হবে না বৃত্তাকার পাত্রের ভিতর হবে, স্পর্শবিন্দুতে হবে না বস্তু সমষ্টির বাইরে হবে, তা আমাদের নির্ণয় করতে হবে। এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা একটা
বর্গাকার পাত, আর একটা দেওয়া আছে হচ্ছে বৃত্তাকার। এদের উপাদানের ঘনত্ব কিন্তু সমান। একটা দেওয়া আছে হচ্ছে বৃত্তাকার, এই হলো বৃত্তাকার। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে এই ডিস্টেন্সটা কত এল, এখান থেকে এই ডিস্টেন্সটাও কত এল। তো এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে বর্গক্ষেত্রের এটা হলো বাহুর দৈর্ঘ্য এল, সবগুলোই হবে এল। আর এটা যদি বৃত্ত হয় তাহলে বৃত্তের এই ব্যাস দেওয়া আছে, হ্যাঁ, এই ব্যাস কত এল, তাহলে ব্যাসার্ধ কত হবে, এই ব্যাসার্ধ হবে L/2। তাহলে আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে এল এবং বৃত্তের ব্যাসার্ধ হবে L/2। এটা আমরা লিখতে পারি। এবার আমাদের এই দুটো সংস্থার আমাদের ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করতে বলেছে। এবার যেহেতু দুটো পাত্রের উপাদানের ঘনত্ব সমান, তাই আমরা জানি কি যে আমরা জানি বর্গক্ষেত্রের জন্য ভর কেন্দ্র হয় তার কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। তাহলে এই বর্গক্ষেত্রের যে সমস্ত ভর সেটা থাকবে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এটা ধরলাম আমি এ, এবং বৃত্তের ভর কেন্দ্র হয় তার কেন্দ্রবিন্দুতে। বৃত্তের কেন্দ্রবিন্দু হলো বি, তাহলে এইটা হলো তার ভরকেন্দ্র। এবার আমাদের ভরকেন্দ্র নির্ণয় করতে হবে এই দুটো সংস্থার। তাহলে এই ভরকেন্দ্র যদি এ বিন্দুতে হয় তাহলে এই বর্গক্ষেত্রটাকে আমরা একটা বিন্দুবর কল্পনা করে নিতে পারি, এবং এই যে বৃত্তাকার ক্ষেত্র তার কেন্দ্রবিন্দু যদি বি হয় তাহলে এর সমস্ত ভর আমরা বি বিন্দুতে কল্পনা করে নিতে পারি। তারপর আমরা এই দুটো সংস্থার ভরকেন্দ্রের কথা বিবেচনা করব। এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম 0,0, আর এই যে ডিস্টেন্স, হ্যাঁ, এই যে ডিস্টেন্স এখান থেকে এতদূর পর্যন্ত এটা হবে এল, হ্যাঁ, কারণ এইটুকু L/2, এইটুকু হচ্ছে L/2, তাহলে এই সম্পূর্ণ ডিস্টেন্সটা হয়ে গেল এল। এর স্থানাঙ্ক যদি 0,0 হয় তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে L,0। ঠিক আছে, এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এ বিন্দুর স্থানাঙ্ক কি 0,0, আর বি বিন্দুর স্থানাঙ্ক কি, বি বিন্দুর স্থানাঙ্ক হলো L,0। ধরে নিব যে ভরকেন্দ্রটি এ বিন্দুর সাপেক্ষে এখান থেকে কোনো একটা ডিস্টেন্স এক্সে আছে। হ্যাঁ, ধরি বস্তু সংস্থার ভর কেন্দ্র এ বিন্দু থেকে কোথায় আছে, এক্স দূরত্বে আছে। এবার আমরা জানি যে এই দুটো বস্তু সংস্থা এ ও বি, হ্যাঁ, এদের অবস্থান ভেক্টর আমাদের জানা আছে 0,0 আর L,0। তাহলে আমরা লিখতে পারি এ বিন্দু থেকে যে ভরকেন্দ্র এক্স, এই এক্স ইজিক্যাল টু কি m1 x1 বাই m প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। তাহলে এই জিনিসটা বের করার জন্য আমরা কি জানি, আমরা x1 x2 জানি, আর m1 m2 আমাদের বের করতে হবে। তার জন্য আমরা কি ধরে নিব, আমাদের ধরে নিতে হবে যে ধরি যেহেতু উপাদানের ঘনত্ব সমান, এই ধরি বর্গক্ষেত্র ও বৃত্তের উপাদানের প্রতি একক ক্ষেত্রফলের ভর কত এম। প্রতি একক ক্ষেত্রফলের আমরা ভর ধরে নিলাম এম। তো বর্গক্ষেত্রের আমরা বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হয়ে যাবে L²। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের এবার ভর কত হবে, ভর হবে L²m। প্রতি একক ক্ষেত্রফলের ভর ধরা হয়েছে m, তাহলে বর্গক্ষেত্রের সম্পূর্ণ ভর হয়ে যাবে L²m। আচ্ছা, এটাকে আমরা বলবো m1। আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে, বৃত্তের ক্ষেত্রফল হবে পাই r²
মানে L/2 এর স্কোয়ার, এটা হয়ে যাবে পাই L স্কোয়ার বাই 4। আর বৃত্তের যে ভর তা হয়ে যাবে পাই L স্কোয়ার বাই 4 ইন্টু এম, প্রতি একক ক্ষেত্রফলের ভর এম, তাহলে সম্পূর্ণটার ভর হয়ে গেল L স্কোয়ার M/4, এটাকে আমরা বলবো M2, তাই না? এটাকে আমরা বলবো M2, এটা হলো ভর। আচ্ছা, তাহলে আমরা ভর পেয়ে গেলাম, অবস্থান পেয়ে গেছি, এই মানগুলো এবার এখানে আমরা পুট করব। সো M1 কত? M1 এটা হচ্ছে আমাদের M1 হয়ে গেল L স্কোয়ার M, x1 কত? x1 হয়ে গেল 0, তাহলে এই পার্টটা হয়ে যাবে 0। M2 কত? M2 হলো পাই L স্কোয়ার M/4, আর L কত? x2 কত? x2 হলো L। তারপরে M1 হলো L স্কোয়ার M, আর M2 হলো পাই L স্কোয়ার M/4, ঠিক আছে? এটা হলো আমাদের রাশিমালা। উপরেরটা মুছে দিলাম, এখানে আমরা ক্যালকুলেশনটা করব। হ্যাঁ, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল। এবার উপরে কি থাকছে? উপরে থাকছে পাই L³ M/4। এবার নিচে কি থাকছে? এটার সঙ্গে এটা হয়ে যাবে লসাগু, তাহলে এটার সঙ্গে এটা লসাগু হয়ে গেলে এটা থাকলো 4 L স্কোয়ার M প্লাস পাই L স্কোয়ার M/4। এই 4 কেটে যাবে, তাহলে এখানে কি থাকছে? পাই L³ M বাই, এখান থেকে কি কমন যাবে? L স্কোয়ার M কমন যাবে, এখানে থাকলো 4 প্লাস পাই। এবার এই দুটো জিনিস কেটে যাবে, এখানে শুধু থাকবে L। তাহলে আমরা কি পাচ্ছি? এই অতএব R সমান আমরা পেলাম পাই L/4 প্লাস পাই। এটা পেলাম আমরা আর এর অবস্থান। এবার আমরা মান বসিয়ে দেখে নিব যে এই আর এল এর সাপেক্ষে কত দূরে আছে। যদি আমরা এখান থেকে এটা বিবেচনা করি তো, তাহলে আর ইজিক্যাল টু পাই এর মান 3.14 এল, আর এইটুকুর মান 4 প্লাস 3.14। তো এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, অর্থাৎ 3.14 এলকে 7.14 দিয়ে ভাগ করি, তাহলে এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে কত আসছে? 0.441 এল। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি এই জিনিসটা আমাদের এল এর যে হাফ তার থেকেও কম। এইটুকু হচ্ছে আমাদের L/2, অর্থাৎ 0.5 এল, এটা হলো 0.5 এল, এটা থেকেও কম আসছে। আর লেস দেন 0.5 এল, যেহেতু এল সমান কত আসছে? 0.441 এল। তাহলে L/2 থেকে কম, মানে এই দূরত্ব থেকেও কম। তাহলে এই দূরত্বটা কার মধ্যে আছে? এই দূরত্বটা হচ্ছে বর্গক্ষেত্রের মধ্যে থাকবে। তাই নিশ্চয়ই ভর কেন্দ্র, অতএব বস্তু সংস্থার যে ভর কেন্দ্র কোথায় থাকবে? ভর কেন্দ্র থাকবে বর্গাকার পাত্রের ভিতর। বর্গাকার পাত্রের ভিতর, এটা বর্গাকার পাত্রের ভিতরে থাকবে। এক্ষেত্রে অপশান এ। তাহলে আমাদের হয়ে গেল 13 নম্বর অপশান এ। এরপরে আমরা শুরু করব কোশ্চেন নম্বর 14। এম ভরের একটি বিচ্ছিন্ন কণা অনুভূমিক XY তলে X অক্ষ বরাবর ভূমির উপরে নির্দিষ্ট উচ্চতায় চলছে। এটি হঠাৎ বিস্ফোরিত হলো M/4 এবং 3M/4 ভরের দুটি টুকরা ভেঙে গেল। কোনো এক মুহূর্ত পর ছোট টুকরোটি y = 0 প্লাস 15 × 10⁻²2 মিটার অবস্থানে থাকলে ওই মুহূর্তে বড় টুকরোটির অবস্থান কি হবে তা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই ছবিটা আমরা একবার করে নিই। এটা হলো আমাদের XY প্লেন, যেখানে এই XY তলে, এটা হলো XY তল, এটা X অক্ষ, এটা Y অক্ষ। এই XY তলে একটা কণা কিছু নির্দিষ্ট উচ্চতায়, ধরো এই উচ্চতায় আমাদের কণাটা চলছিল, তারপরে হঠাৎ বিস্ফোরিত হলো। হ্যাঁ, এই জায়গায় এসে কণাটা মনে করো বিস্ফোরিত হয়ে গেল। বিস্ফোরিত হলে কি হবে? কণার বিভিন্ন টুকরোগুলো বিভিন্ন দিকে যাবে। তার মধ্যে বলা হয়েছে যে বড় টুকরো আর ছোট টুকরো, দুটি টুকরা ভাগ হয়ে গেল। বড় টুকরোটা গেছে কোন দিকে? গেছে হচ্ছে Y অক্ষ বরাবর এইদিকে। তাহলে ছোট টুকরোটা নিশ্চয়ই এদিকে যাবে। হ্যাঁ, এটা হলো বস্তুর ভর এম ভরের একটা বস্তু। সেটা কিভাবে ভাগ হয়েছে? সেটা ভাগ হয়ে গেছে, উপরের দিকে গেছে। কি উপরের দিকে গেছে ছোট টুকরোটি, এটাকে বললাম M/4, আর বড় টুকরোটা হলো 3M/4। এইখানে বস্তুর Y অক্ষ থেকে যে দূরত্ব সেটা দেওয়া আছে 0 প্লাস 15 × 10⁻² মিটার, এটা দেওয়া আছে। আমাদের এই দিককারটা বের করতে হবে। 3M+4 বস্তুকণাটি যে অবস্থানে থাকবে।
তাহলে এটা আমরা করছি 14 নম্বর কোশ্চেন। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, বলবো যে ধরি এক্স ওয়াই সমতলে, হ্যাঁ এক্স ওয়াই সমতলে এক্স অক্ষ বরাবর কোনো গতিশীল এক্স ওয়াই সমতলে কিছু উচ্চতায়, হ্যাঁ কিছু উচ্চতায় এক্স ওয়াই সমতলে আছে কিন্তু উঁচুতে আছে এক্স অক্ষ বরাবর গতিশীল কোনো কণা গতিপথের কোনো বিন্দুতে বিস্ফোরিত হয়ে গেল এবং ছোট টুকরোটি ওয়াই অক্ষে, হ্যাঁ ওয়াই ইজিক্যাল টু কত, ওয়াই ইজিক্যাল টু 0 + 15 × 10⁻² মিটার অবস্থানে রয়েছে, বর্তমানে এটা এই অবস্থানে রয়েছে। তো আমাদের নির্ণয় করতে হবে এই ওয়াইটি কণাটি বর্তমানে কোথায় রয়েছে। তাহলে দেখো যখন কণাটা কিছু উচ্চতায় ভি বেগে চলছিল, ধরে নিলাম। এবার যদি কণাটার মধ্যে হঠাৎ বিস্ফোরণ ঘটে, কণাটার গতি কোন দিকে ছিল, কণাটার গতি ছিল কিন্তু এক্স অক্ষ বরাবর, আর কণার টুকরোগুলি গেছে কোন দিকে, ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা বলতে পারি যেহেতু কণাটির গতি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, এর ওয়াই অক্ষে কোনো গতি নেই, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কোনো গতি নেই, এখানে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি। কণা দুটির গতি শুধুমাত্র পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বলের জন্য, কণাটার গতি কেন পাওয়া গেছে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বলের জন্য। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের গতিবেগ 0, তাই আমরা বলতে পারি অতএব কণার ভর কেন্দ্রের কণাদ্বয়ের ভর কেন্দ্রের কোনো পরিবর্তন হবে না। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের এবার অবস্থানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে ওয়াই অক্ষ বরাবর কণাদ্বয়ের ভর কেন্দ্র আর যদি হয় তাহলে আর হবে কি m1y1 + m2y2 বাই m1 + m2, এর অবস্থান কি হবে 0 বিন্দুতে, হ্যাঁ এটা হবে 0। তাই এটা আমরা ক্যালকুলেশন করব, এই জিনিসটা সমান 0, অতএব আমরা লিখতে পারি m1y1 + m2y2 = 0। আমরা নির্ণয় করব কি, আমরা নির্ণয় করব হচ্ছে y2। তাহলে উপরের এই পার্টটা মুছে দিলাম, আমরা বের করব হচ্ছে y2। এখান থেকে লিখতে পারি আমরা m2y2 = -m1y1, তবে y2 = -m1/m2y1। এবার m1কে কত দেওয়া আছে, m1 দেওয়া আছে হচ্ছে m/4, এটা হলো m/4, এটা -m/4, y1 হচ্ছে আমাদের এটা, হ্যাঁ তাহলে এটা আমাদের গুণ করতে হবে এটার সঙ্গে 15 × 10⁻², এটা m1y1, আর নিচে m2 কত দেওয়া আছে, m2 দেওয়া আছে 3m/4, তাই তো 3m/4। এবার আমরা কি করতে পারি,
মাইনাস এম 15 ইন্টু 10⁻², 15 ইন্টু 10⁻², এটা m/4 ইন্টু 4/3m, এই m কেটে যাবে, এই 4 কেটে যাবে, এখানে তাহলে থাকছে কি 3। হ্যাঁ, এবার 3 দিয়ে 15কে ভাগ, তাহলে এটা হবে -5 ইন্টু 10⁻², এটা কিসে ছিল? মিটার, তাহলে এটা উত্তর হবে মিটারে। তাহলে y2 এর যে অবস্থান আমরা পেয়ে গেলাম কত? -5 ইন্টু 10⁻² মিটার, এটা অপশান এ। তাহলে 14 নম্বর হয়ে গেল, 14 নম্বরের অপশান এ। তারপর আমরা করব কোশ্চেন নম্বর 15, একটি কণা সমষ্টির ভরকেন্দ্র নির্ভর করে না কিসের উপর? হ্যাঁ, এটা সেম 1 নম্বর অঙ্কের মতো। তাহলে আমরা জানি কণা সমষ্টির ভরকেন্দ্র, কণা সমষ্টির ভর কেন্দ্র নির্ভর করে কার উপরে? নির্ভর করে হচ্ছে কণার ভরের উপরে, কণার অবস্থানের উপরে, আর কার উপরে? পারস্পরিক দূরত্বের উপরে, কণার পারস্পরিক দূরত্বের উপর এগুলো নির্ভর করছে। আর কার উপর নির্ভর করছে না? নির্ভর করে না কণার উপর প্রযুক্ত বলের উপর, কণাগুলির উপর প্রযুক্ত বলের উপর। হ্যাঁ, কণাগুলির উপর প্রযুক্ত বলের উপর নির্ভর করে না, কারণ আমাদের x কি হয়? m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2, এটাই ছিল ভরকেন্দ্রের রাশিমালা। তাহলে এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 16, আর ব্যাসার্ধের 3টি অভিন্ন ধাতব বলকে একটি অনুভূমিক তলের উপর পরস্পরকে স্পর্শ করে এমনভাবে রাখা হলো যাতে বল 3টির কেন্দ্রগুলি যোগ করলে একটি সমবাহু ত্রিভুজ গঠিত হয়। এই বস্তু সমষ্টির ভরকেন্দ্রের অবস্থান কত হবে? তাহলে কি করা হয়েছে, যে একটি অনুভূমিক টেবিলের উপরে আর ব্যাসার্ধের 3টি ধাতব গোলককে, অভিন্ন ধাতব গোলককে রাখা হয়েছে। ধরলাম যে 3টা ধাতব গোলক, এটা একটা ধাতব গোলক, এটা একটা ধাতব গোলক, এবং এর উপরে আরেকটা ধাতব গোলক হচ্ছে এটা। এদের প্রত্যেকের যে ব্যাসার্ধ সেটা আর, এবং 3টা ধাতব গোলক একই রকমের, এদের ব্যাসার্ধ দেওয়া আছে আর। তাহলে এটা হলো এদের আর। আর এই 3টা ধাতব গোলকের কেন্দ্রবিন্দুগুলো ধরে নিলাম, এই কেন্দ্রবিন্দু এ, এর কেন্দ্রবিন্দু বি, এর কেন্দ্রবিন্দু সি। এবার আর কি বলে দেওয়া আছে, যে এই ব্যাসার্ধর কেন্দ্রবিন্দুগুলো যোগ করলে আমরা একটা সমবাহু ত্রিভুজ পেয়ে যাব। হ্যাঁ, তাহলে ট্রায়াঙ্গেল এবিসি হলো সমবাহু ত্রিভুজ। এইটুকু বলা আছে, আমাদের ভরকেন্দ্রের অবস্থান এবার নির্ণয় করতে হবে। ভরকেন্দ্রের এই বস্তু সমষ্টির ভরকেন্দ্রের অবস্থান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন নম্বর 16। এটা হচ্ছে আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এগুলো সব ব্যাসার্ধ। তো আমরা এভাবে শুরু করতে পারি যে আর ব্যাসার্ধের অভিন্ন 3টি ধাতব গোলককে রাখা হলে আচ্ছা, রাখা হয়েছে। হ্যাঁ, রাখা হয়েছে। আর আমরা কি জানি, যে বৃত্তের ভরকেন্দ্র কি? বৃত্তের ভরকেন্দ্র, বৃত্তের কথা থাকে কেন্দ্রবিন্দুতে থাকে, বৃত্তের ভরকেন্দ্র থাকে বৃত্তের কেন্দ্রবিন্দুতে। তাহলে এই 3টা গোলকের যে ভরকেন্দ্র সেটাও থাকবে এর কেন্দ্রবিন্দুতে। তাহলে এই কেন্দ্রবিন্দুগামী একটা আমরা সমবাহু ত্রিভুজ কল্পনা করতে পারি। এটা দেওয়া আছে, যে এবার লিখব, তাহলে অতএব বৃত্তের কেন্দ্রগুলিকে যোগ করলে পাই সমবাহু ত্রিভুজ ABC। হ্যাঁ, ABC এটা সমবাহু ত্রিভুজ, কারণ এই দূরত্বটা আর, এই দূরত্বটাও আর। তাহলে এটা হচ্ছে 2r, প্রতিটি বাহু কত হবে? এটা আর, এটা আর, এটা আর, এটা আর, 2r। প্রতিটি বাহু দৈর্ঘ্য
কত 2r করে, এটা সমবাহু ত্রিভুজ। এবার আবার আমরা কি জানি, যে আমরা জানি সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাগুলির ছেদবিন্দুতে, তাহলে এক্ষেত্রে কোন অপশন হবে? অপশান ডি, এটা হবে আমাদের অপশান ডি। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 17। অনেকগুলি কণার ভরকেন্দ্রের অবস্থান নির্ভর করে শুধুমাত্র কণার ভরের উপর, শুধুমাত্র প্রতিটি কণার অবস্থানের উপর, কণার ভর ও অবস্থানের উপর না, কোনোটির উপরই না। ইজি কোশ্চেন, থিওরি ভিত্তিক কোশ্চেন। আমাদের অনেকগুলি যদি কণা থাকে তাদের ভরকেন্দ্রের অবস্থান কার উপর নির্ভর করে? হ্যাঁ, আমরা ফর্মুলাটা জানি, এক্স ভরকেন্দ্রের অবস্থান কি? m1x1 প্লাস m2x2 প্লাস m3x3। হ্যাঁ, এভাবে ডট ডট করে চলতে থাকবে। আর এটা হলো m1 প্লাস m2 প্লাস m3। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভরকেন্দ্রের অবস্থান বস্তুর ভর, বস্তুর অবস্থান দুটোর উপরই নির্ভরশীল। তাহলে এক্ষেত্রে কোনটা হবে? অপশান সি। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 18। দুটি সমান ভরের অবস্থান ভেক্টর আর ভেক্টর ও স্মল আর ভেক্টর ও ক্যাপিটাল আর ভেক্টর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। এবার আমাদের অঙ্কটা করতে হবে অবস্থান ভেক্টরের সাপেক্ষে। ধরে নিব যে এইটা হলো আমাদের কোঅর্ডিনেট, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা অরিজিন 0,0। এখান থেকে একটা বস্তুকণার অবস্থান ভেক্টর r1, তার মাস ধরলাম m1, এবং আরেকটা বস্তুর অবস্থান ভেক্টর r2, তার মাস ধরলাম m2। এবার কি বলে দিয়েছে, যে দুটি সমান ভরের, হ্যাঁ, যেহেতু ভর সমান, এতে m2 সমান সমান m হবে, আর m1 সমান সমান m হবে, ভর যেহেতু সমান। এদের অবস্থান ভেক্টর r2, যেটা r2 সেটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল R, এখানে বলে দেওয়া আছে r2 না, এটা হচ্ছে ক্যাপিটাল R। এবার আমরা কি করব? ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করব। তারপরে আমরা লিখব যে ধরি ভর কেন্দ্রের, হ্যাঁ, ভর কেন্দ্রের অবস্থান কি? ভর কেন্দ্রের অবস্থান হলো আমাদের n। ভর কেন্দ্রের অবস্থান হলো n। আর বস্তু কণা দুটোর যে মোট ভর, বস্তু কণার মোট ভর m ইজিক্যাল টু স্মল m প্লাস স্মল m ইজিক্যাল টু 2m। এখন আমরা জানি যে ভর কেন্দ্রের ভরের ভ্রামক সমান সমান কি হবে? কণাগুলির ভরের ভ্রামকের যোগফল, কণাগুলির ভরের ভ্রামকের যোগফল। এবার ভর কেন্দ্রের ভরের ভ্রামক কি হবে? ভরের ভ্রামক বলের ভ্রামকের মতোই, ভর ইন্টু লম্ব দূরত্ব। তাহলে এক্ষেত্রে আমাদের অবস্থান ভেক্টরটা ধরাই আছে। এবার তাহলে আমরা লিখব m1 n ক্যাপ ইজিক্যাল টু m1 r1 প্লাস m2 r2, m2 r2। আর এগুলোর মাসগুলো দেওয়া আছে, m1টা কি m, r1টা তো r থাকবে, আর m2টা কি? m2টা হবে m, r2টা হয়ে যাবে ক্যাপিটাল R। এটা হয়ে যাবে ক্যাপিটাল R। এটা r1 নেই, এটা শুধু r আছে, এটা r1 লিখতে হবে না, এটা শুধু r আছে। m1r প্লাস ক্যাপিটাল R, m ক্যাপিটাল R। তাহলে n, এই অবস্থান ভেক্টরটা আমরা নির্ণয় করব। m, আচ্ছা, এখান থেকে m কমন নিলাম, r প্লাস ক্যাপিটাল R বাই ক্যাপিটাল M। এরপরে ক্যাপিটাল M সমান সমান আমরা কি জানি? 2m। তাহলে m বাই r প্লাস ক্যাপিটাল R বাই, এগুলোতে ভেক্টর চিহ্ন হবে ক্যাপিটাল R বাই 2m, 2 কাটবে, এটা কি থাকলো তাহলে? ক্যাপিটাল R বাই 2। এটা কোন অপশানের সঙ্গে মিলছে? এটা মিলবে অপশান ডি। তাহলে আমাদের 18 নম্বর হয়ে গেল অপশান ডি। এরপরে চলে যাব কোশ্চেন নম্বর 19 নম্বর কি কোশ্চেনে কি বলা হয়েছে? n সংখ্যক কণার সমষ্টির ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর লেখো। হ্যাঁ, অবস্থান ভেক্টরের ফর্মুলাটা এখানে জিজ্ঞাসা করেছে। সিম্পল, যদি অনেকগুলো n সংখ্যক কণা থাকে তাহলে ভর কেন্দ্রের অবস্থান আমরা x সমান সমান কী করি? m1x1 প্লাস m2x2 প্লাস
m3x3 প্লাস ডট 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 mn xn পর্যন্ত হবে। আর নিচে কি থাকবে, নিচে থাকবে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট 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 করে mn পর্যন্ত, হ্যাঁ mn পর্যন্ত। এবার এখানে যেহেতু অনেকগুলো রাশিমালা তাই একে আমরা সামেশন রূপে লিখতে পারি। এটাকে লিখব সামেশন mi xi, i সমান সমান 1 থেকে স্টার্ট, শেষ কোথায় n এ গিয়ে শেষ। আর নিচে সামেশন শুধু mi, নিচে 1 থেকে n পর্যন্ত। এটা কোন অপশানের সঙ্গে ম্যাচ করবে? এটা ম্যাচ করবে অপশান সি। তাহলে 19 নম্বরে হয়ে গেল আমাদের অপশান সি। তারপরে 20 নম্বরে কী বলা হয়েছে? n সংখ্যক কণার সমষ্টির উপর কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে ওই সমষ্টির ভরকেন্দ্রের ত্বরণ কী হবে? 20 নম্বর, যদি বাহ্যিক বল ক্রিয়া না করে তবে n সংখ্যক কণার ভরকেন্দ্রের ত্বরণ কী হবে? আমরা জানি যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কণাগুলির ভরকেন্দ্রের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তাহলে ভরকেন্দ্রের ত্বরণ কী হবে? ভরকেন্দ্রের ত্বরণ হবে 0। এক্ষেত্রে অপশান সি। বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় কণাদ্বয়ের ভরকেন্দ্রের কোনো পরিবর্তন ঘটবে না। কণাটি যদি সমবেগে গতিশীল থাকে সমবেগেই ভরকেন্দ্র গতিশীল হবে, কণাটি যদি স্থির থাকে তাহলে ভরকেন্দ্রও স্থির থাকবে। অর্থাৎ বাইরে থেকে বল প্রযুক্ত হলে ভরকেন্দ্রের কোনো রকম ত্বরণ ঘটবে না। আর কি বলতে পারি আমরা, যে যদি আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য কণাদ্বয়ের মধ্যে গতির সঞ্চার ঘটেও থাকে তাহলেও কিন্তু ভরকেন্দ্রের কোনো রকম গতি সৃষ্টি হবে না। ভরকেন্দ্র যে অবস্থানে ছিল সেই অবস্থানেই থাকবে যতক্ষণ না বাইরে থেকে বল প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে 20 হয়ে গেল অপশান সি। এরপরে কোশ্চেন নম্বর 21। 21 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? একটি রাইফেল থেকে একটি গুলি ছোড়া হলো, ছোড়ার পর এই বস্তু সমষ্টির ভরকেন্দ্র, একটি রাইফেল থেকে গুলি ছোড়া হলো, প্রায় একই রকমের কোশ্চেন। যে আমরা জানি যে বাইরে থেকে, এটাই আবার লিখতে হবে, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কণাগুলির ভরকেন্দ্রের কোনো পরিবর্তন হবে না, কণাতে ত্বরণ সৃষ্টি হবে না। বস্তুটি যদি স্থির থাকে বস্তুটি স্থির থাকবে, বস্তুটি যদি গতিশীল থাকে তাহলে বস্তুটি গতিশীল থাকবে। এটাকেই আমি 20 নম্বরের লেখাটা বলতে পারি। 21 নম্বরের লেখা হচ্ছে এটাই। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কণাগুলির ভরকেন্দ্রের অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না। এরপরে তাহলে ভরকেন্দ্র কি হবে? একটি রাইফেল থেকে গুলি ছোড়া হলো, এবার ভরকেন্দ্রের কোনো পরিবর্তন হবে না বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, কিন্তু কণার তো রাইফেল থেকে যখন গুলি ছোড়া হচ্ছে তখন তো আমরা দেখতে পাচ্ছি যে গুলি যেদিকে যায় রাইফেল তার বিপরীত দিকে সরে আসে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু রাইফেল প্রাথমিক অবস্থায় ছিল স্থির, এরপর রাইফেল থেকে গুলি ছোড়া হলে গুলি ও বন্দুকের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করে, তাই না? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করে। তো এক্ষেত্রে যেহেতু এই পারস্পরিক বলের জন্য রাইফেলের গুলি সামনের দিকে যাচ্ছে, রাইফেল পিছনের দিকে যাচ্ছে, এই পারস্পরিক বলের জন্য রাইফেলের ভর কেন্দ্রের কোনো রকম, রাইফেল ও গুলির মিলে যে সংস্থা তার ভর কেন্দ্রের কোনো রকম পরিবর্তন ঘটবে না। তাহলে 21 নম্বরের হবে স্থির থাকবে। ভর কেন্দ্র কি থাকবে? অপশান ডি, স্থির থাকবে। অপশান ডি, 21 হয়ে গেল অপশান ডি।
এরপরে আমি করব কোশ্চেন নম্বর 22 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 10 কেজি ও 4 কেজি ভরের দুটি ব্লককে নগণ্য ভরের একটি স্প্রিং দিয়ে যুক্ত করে একটি ঘর্ষণবিহীন অনুভূমিক তলের উপর রাখা হলো। ঘাত প্রয়োগ করে হালকা ব্লকটির দিকে ভারী ব্লকটিকে 14 মিটার পার সেকেন্ড বেগে ছড়া হলো। তাহলে এক্ষেত্রে ভর কেন্দ্রের বেগ কী হবে? ভর কেন্দ্রের বেগ আমাদের নির্ণয় করতে বলছে। এবার এইখানে কিন্তু বাইরে থেকে বল প্রযুক্ত করা হয়েছে, যার ফলেই বড় ব্লকটি ছোট ব্লকটির দিকে 14 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে চলেছে। ধরলাম যে এটা হলো M1 বস্তু, এটা M2 বস্তু, যেখানে M1 বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি, M2 বস্তুর ভর দেওয়া আছে 4 কেজি। এবার এই বস্তুটাকে ঘাত প্রয়োগ করে কত বেগে? 14 মিটার পার সেকেন্ড, 14 মিটার পার সেকেন্ড এই বস্তুর দিকে ধাবিত করা হলো। এই বস্তু কিন্তু স্থির। তাহলে ভর কেন্দ্রের বেগ আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে কী কী দেওয়া আছে? M1 দেওয়া আছে কত? 10 কেজি। M2 দেওয়া আছে কত? M2 দেওয়া আছে 4 কেজি। আর আমাদের দেওয়া আছে হচ্ছে V1, হ্যাঁ, M1 ব্লকের যে বেগ 10 মিটার পার সেকেন্ড, না 14 মিটার পার সেকেন্ড, 14 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আর আমাদের বের করতে হবে ভর কেন্দ্রের বেগ। আর V2 যেহেতু বল প্রয়োগ করা নেই, এটি স্থির, V2 = 0। আমাদের বের করতে হবে ভর কেন্দ্রের বেগ, VC = কত হবে? এবার আমরা জানি ভর কেন্দ্রের বেগ VC = M1 V1 প্লাস M2 V2 বাই M1 প্লাস M2। এগুলো সবগুলো এবার বসাবো। M1 কত? 10, V1 কত? 14 প্লাস M2 কত? 4, V2 কত? 0। এটা হলো 10 প্লাস 4, তাহলে এটা তো বাদ হয়ে যাবে, তাহলে এটা গুণ করে হলো 140, নিচে 14, কাটাকাটি করলে 10, তাহলে VC হলো 10 মিটার পার সেকেন্ড। ভর কেন্দ্রের যে গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, এক্ষেত্রে অপশান সি। এটা হয়ে গেল আমাদের 22 নম্বর। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 23। কোশ্চেন নম্বর 23 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি মিটার স্কেলের 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার দাগ থেকে সমভরের 100টি বস্তু ঝোলালে এই স্কেলটির ভর কেন্দ্রের অবস্থান কোথায় থাকবে? হ্যাঁ, একটা স্কেল আছে যেখানে 0 থেকে স্টার্ট হয়েছে, এটা হলো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এরকম ডট 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 করে 100 সেন্টিমিটার পর্যন্ত আছে। আর এই 0 অবস্থানের পর 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার থেকে 100টি বস্তু ঝুলানো আছে, যাদের ভর সমান। ধরে নিলাম প্রত্যেকটাতে M ভরের বস্তু ঝুলানো আছে। হ্যাঁ, প্রত্যেকটাতে M ভরের বস্তু ঝুলানো আছে। তাহলে এই কথাটাই আমরা লিখতে পারি যে একটি মিটার স্কেলের প্রত্যেক 1 সেন্টিমিটার ব্যবধানে M ভরের 100টি বস্তু ঝোলানো আছে। এটা 100টি বস্তু ঝোলানো আছে। এবার আমাদের বের করতে হবে কি? ভর কেন্দ্র। অতএব অনেকগুলো বস্তুর জন্য আমাদের ভর কেন্দ্রের যে ফর্মুলা, হ্যাঁ, ভর কেন্দ্র x = এখান থেকে ধরতে হবে x = M1 x1 প্লাস M2 x2 প্লাস M3 x3 প্লাস ডট 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 M100, হ্যাঁ, 100 পর্যন্ত আছে, = x100। আর নিচে কি হয়? নিচে হয় M1 M2 M3 প্লাস ডট 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 করে Mn পর্যন্ত, হ্যাঁ, সর্বাধিক যে নাম্বার সেটা পর্যন্ত। আচ্ছা, এবার আমরা কি করব? এই মানগুলি বসাবো। আমাদের কি বের করতে বলছে? এটা কোশ্চেন নম্বর 23, ভর কেন্দ্রের অবস্থানই বের করতে বলছে। তাহলে x সমান কী বার হচ্ছে আমরা দেখি। M1 M2 M3 এগুলো সবগুলোর ভর কি সমান? হ্যাঁ, সবগুলোর ভর আমরা ধরে নিয়েছি M ভরের বস্তু ঝোলানো হয়েছে, তাহলে M কমন নিয়ে নিলাম যেহেতু সবগুলোর ভর M। এবার x1 y1 এটা কি? এটা 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, অর্থাৎ এটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 প্লাস ডট 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 করে 100 পর্যন্ত এটা আছে। আর নিচে কি? নিচে M প্লাস M প্লাস M প্লাস M করে কতগুলো আছে? 100টা। তাহলে এটা হয়ে যাবে 100M। 100টা
এম পর্যন্ত গেলে এটা হয়ে যাবে 100 m। এবার স্বাভাবিক পূর্ণসংখ্যার যোগের n সংখ্যক পূর্ণসংখ্যার যোগের যে ফর্মুলা আমরা জানি সেটা হয় কি n+1/2। এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। এই m কেটে গেল, তাহলে এটা কী হবে n+1/2, n মানে 100, হ্যাঁ, তারপরে ইন্টু n+1 মানে 101/100, আর এইখানে আরেকটা 2 হবে, হ্যাঁ, এখানে একটা 2। তাহলে এই 100 কেটে গেল, 101কে 2 দিয়ে ভাগ করলে হয় 50.5 সেন্টিমিটার। তাহলে ভরকেন্দ্রের অবস্থান হবে 0,0 বিন্দু থেকে 50.5 সেন্টিমিটার দূরে, হ্যাঁ, মূল বিন্দু থেকে। তাহলে এটা অপশান বি। ঠিক আছে, এরপর চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 24 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 2 কেজি ও 10 কেজি ভরের দুটি বস্তু একটি ভরিণ দণ্ডের দ্বারা যুক্ত, দুটির মধ্যে ব্যবধান দেওয়া আছে 12 সেন্টিমিটার। 2 কেজি ভর থেকে ভরকেন্দ্রের দূরত্ব, হ্যাঁ, একই রকম প্রায়। আমরা দুটি বস্তু দেওয়া আছে, একটা হচ্ছে 2 কেজি আর একটা দেওয়া আছে, এটাকে ধরে নিলাম M1। আচ্ছা, এখানে লিখছি এটা হলো M1, এটা হলো M2। এদের মধ্যে দূরত্ব কত? 12 সেন্টিমিটার। এটাকে মিটার করে নিলাম, এটাই হচ্ছে দূরত্ব L। এটা হবে 0.12 মিটার, হ্যাঁ, 0.12 মিটার করে নিলাম। 2 কেজি 10 কেজি ভরের বস্তুর কথা বলা হয়েছে তো, তাহলে এখানে আছে হচ্ছে 2 কেজি, এখানে আছে হচ্ছে 10 কেজি। এবার আমাদের বের করতে হবে যে 2 কেজি ভরের বস্তু থেকে ভরকেন্দ্রের অবস্থান। এটাকে যদি আমরা 0,0 ধরে নিই, এর অবস্থান ভেক্টর কত হবে? L,0, কারণ এই ডিস্টেন্সটা L, তাদের মধ্যে দূরত্ব যেটা দেওয়া ছিল L। এরপরে আমরা M1 থেকে ধরি ভরকেন্দ্রের অবস্থান কত? R বা X, ভরকেন্দ্রের অবস্থান X। তাহলে M1 থেকে ভর কেন্দ্র x = M1 x1 প্লাস M2 x2 বাই M1 প্লাস M2, এটাই তো। তো এবার মানগুলো আমরা বসাই দেবো। M1 কত? M1 হচ্ছে 2, আর x1 কত? 0, M2 কত? M2 হলো 10, x2 কত? x2 হলো L, অর্থাৎ 0.12। M1 প্লাস M2 2 প্লাস 10। এবার এটা করলে কী হবে? এটা করলে হবে 12 না 1.2, এটা করলে 1.2/12, এটা বের হবে মিটারে। এটা করবো আমরা সেন্টিমিটারে, 1.2 × 100 / 12। এটা কেটে দিলে, উঠিয়ে দিলে এটা হবে 10, এইবারও কেটে যাবে, এই সময় কেটে যাবে 10 সেন্টিমিটার। 24 নম্বর 10 সেন্টিমিটার, এটা হলো অপশান ডি। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 25 নম্বর কোশ্চেন। একটি মিটার স্কেলের 1 মিটার 2 মিটার 1 মিটার 2 সেন্টিমিটার 100 সেন্টিমিটার দাগ থেকে 1 কেজি 2 কেজি এবং 100 কেজি ভর ঝুলানো আছে। স্কেলটির ভরকেন্দ্রের অবস্থান কত হবে? এখানে 1 মিটার যেটা M শুধু লেখা আছে, এটা সেন্টিমিটার হবে, ঠিক আছে। 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 100 সেন্টিমিটার দাগে, এরকম যেটা আমরা 23 নম্বর অঙ্ক করলাম, এখানে শুধু বস্তুগুলোর ভর আলাদা আলাদা দেওয়া আছে, হ্যাঁ। একটা স্কেল, এটা হলো তার রেখা, 1 সেন্টিমিটার এটা, হ্যাঁ, 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, এরকম করতে করতে এটা কত পর্যন্ত আছে? 100 পর্যন্ত। 100 ভর পর্যন্ত আমাদের কাজে লাগবে। এবার প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ, এটা জায়গায়, এটা 1 মিটার, এটা 2 মিটার, এটা 3 মিটার, এটা 4 মিটার, মিটার বলছি কেন? সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এরকম করতে করতে এটা হলো 100 সেন্টিমিটার। এই প্রত্যেকটা অবস্থানে কী করা হয়েছে? এখানে 1 কেজি, এখানে 1 কেজি কেন, 1 গ্রাম, এখানে 2 গ্রাম, এখানে 3 গ্রাম, এখানে 4 গ্রাম, এরকম ডট 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 করে এখানে 100 গ্রাম ভরের একটি বস্তু ঝুলানো হয়েছে। ভরকেন্দ্রের অবস্থান আমাদের নির্ণয় করতে হবে। কোথা থেকে? আমাদের এই মূলবিন্দু থেকে ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে মূলবিন্দু থেকে অনেকগুলি বস্তু কণার জন্য আমরা জানি যে মূলবিন্দু থেকে ভর কেন্দ্র x = কী হয়? M1 x1 প্লাস M2 x2 প্লাস M3 x3 প্লাস ডট 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 করে প্লাস mn xn পর্যন্ত। আর নিচে কি? নিচে বসবে M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 প্লাস ডট 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 করে M100 পর্যন্ত। এবার আমরা বসাবো হচ্ছে মানগুলো। M1 M2 M3 M4
M1 যেটা তার ভর কত 1 গ্রাম, আর x1 ডিস্টেন্সটা কত 1 সেন্টিমিটার, তাহলে এটা হবে 1 × 1, তারপর এটা কী হবে এখানে 2 গ্রাম 2 সেন্টিমিটার, তাহলে এটা হবে 2 × 2, তারপরে কী হবে এটা 3 গ্রাম, দূরত্ব 3 সেন্টিমিটার, তো এটা হবে 3 × 3, এরকম করে ডট 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 করে চলতে থাকবে, এটা হবে 100 × 100। আর নিচে কী হবে, নিচে হবে এটা 1 গ্রাম, এটা 2 গ্রাম, এমনি এটা 3 গ্রাম, এরকম করে ডট 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 করে 100 গ্রাম পর্যন্ত। এইটা গেলো আমাদের ভারকেন্দ্রের অবস্থান। এবার এটাকে ক্যালকুলেশন কীভাবে করব? আচ্ছা, এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা 1-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার প্লাস ডট 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 করে 100-এর স্কোয়ার। আর নিচে কি আছে, নিচে আছে 1 + 2 + 3 প্লাস ডট 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 করে 100 গ্রাম পর্যন্ত। এবার এইগুলো ক্যালকুলেশন আমরা জানি যে n সংখ্যক বর্গের যে সমষ্টি, বর্গযুক্ত সংখ্যার যে সমষ্টি, তা কী হয় n + 1 2n + 1 বাই 6, আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয় n + 1 বাই 2। এবার এই জিনিসগুলো আমরা দেখে দেখে বসাবো। এখানে n কত, n হচ্ছে 100, তাহলে এটা হয়ে গেল 100। তারপরে কী হবে n + 1 মানে 101, তারপরে কী হবে 2n + 1 100 × 2 200 + 1 201, এখানে থাকলো 6, আর n এখানেও n = 100, তারপরে n + 1 মানে 101, তারপরে কি 2 একটা থাকবে, এই 2টা না, এই 2টা এখানে কেন, এটা বসলো 6 বসলো, এটা বসলো, এই 2টা কিন্তু চলে যাবে উপরে, এই যে 2 এটা চলে যাবে উপরে n স্বাভাবিক সংখ্যা সমষ্টিতে। তাহলে এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা দিয়ে এটাকে কেটে দাও 3। এবার 201/3 = 6 × 3 = 18, 3 × 7 = 21, 67 সেন্টিমিটার। আমাদের উত্তর কত বের হয়ে গেল, 67 সেন্টিমিটার। এটা কত নম্বর করছি আমরা, এটা করছি 25 নম্বর। এটা 25 নম্বর। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। এর পরবর্তী ক্লাস আমি খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।